বেতন 15 কোটি টাকা, সেই সাথে দেওয়া হয় থাকা খাওয়া সহ নানান সুযোগ সুবিধা। এরপরও পাওয়া যায় না কাজের লোক। এতটুকু শুনে অনেকেই হয়তো ভাবছেন, কি এমন চাকরি যেখানে কোটিপতি হওয়ার সুযোগ থাকতেও লোক পাওয়া যাচ্ছে না। চলুন তাহলে দেখে নেওয়া যাক, কি এমন চাকরি যেখানে আকাশ ছোঁয়া বেতন ঘোষণার পরও কেউ এগিয়ে আসছেন না। কতটা কষ্টসাধ্য সেই চাকরি। মাত্র 1020 টাকা চাকরির জন্য যেখানে চলে তুমুল প্রতিযোগিতা, সেখানে বিনা খাটুনিতে 15 কোটি টাকা চাকরি শুনে চোখ কপালে উঠবে যে কারো। বছরে 15 কোটি বেতন দেওয়া হলেও কাজ বলতে প্রতিদিন নিয়ম করে একটি বাতি জ্বালাতে হবে। আর এই লোভনীয় চাকরি পেতে আপনাকে যেতে হবে মিশরের ফারজ দ্বীপে। যে দ্বীপে রয়েছে আলেকজান্দ্রিয়ার বাতিঘর। আর এই বাতিঘর সব সময়ের জন্য আলো জ্বালিয়ে রাখতে হয়। এক মুহূর্তের জন্য হলেও বন্ধ করা যাবে না সেই আলো। উত্তাল সমুদ্রের মাঝখানে একদম একা আলো নিয়ে জাহাজকে পথ দেখানোর কাজ। সম্প্রতি আলেকজান্দ্রিয়ার সেই বাতিঘরের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা দেখে সবাই এক বাক্যে স্বীকার করেছেন, 1 বছর তো দূরের কথা, এমন ভুতুড়ে দ্বীপে একদিনের জন্য হলেও থাকা সম্ভব নয়। মোট অঙ্কের টাকা ও একাধিক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও এই লাইট হাউসের কাজটিকে বিশ্বের সবচেয়ে কঠিন কাজ বলছে অনেকেই। আলেকজান্দ্রিয়ার বাতিঘরটি তৈরি করা হয়েছিল যাতে নাবিকরা সহজে এবং নিরাপদে বন্দরে জাহাজ ফেরাতে পারে, কারণ প্রাচীনকালে নৌপথ ছিল ব্যবসা বাণিজ্যের একমাত্র মাধ্যম। তাই গভীর সমুদ্রের জাহাজের দিক ঠিক করার জন্য সেই সময় মানুষ নানা ধরনের কৌশল ব্যবহার করত। ঠিক তেমনি নাবিকরা যাতে সহজে উপকূলীয় বন্দর চিহ্নিত করতে পারে, সেজন্যই বাতিঘর নির্মাণ করে। দিনের বেলা এই বাতিঘরের উপরের অংশে আয়নার সাহায্যে সূর্যের আলো প্রতিফলিত করে জাহাজগুলোকে দিক নির্দেশনা দেওয়া হয়। তবে রাতের বেলা বাতিঘর উপরের অংশে আগুন জ্বালানো হতো। এটা এতটাই কার্যকর ছিল যে গভীর সমুদ্রের 100 মাইল দূর থেকে এটা দেখা যেত। জ্বালানি সরবরাহের জন্য বাতিঘরের মধ্যাংশে পেঁচানো মতো সিঁড়ি ছিল। এতে করে জ্বালানি সহজে নিচ থেকে উপরে নিয়ে যাওয়া যেত। লোকমুখে এখন শোনা যায়, আলেকজান্দ্রিয়ার বাতিঘর যতদিন পর্যন্ত টিকে ছিল ততদিন কেউ নাকি আগুন নিভে যেতে দেখেনি, কারণ তৎকালীন সময় বিশ্বের সবথেকে গুরুত্বপূর্ণ বন্দর ছিল আলেকজান্দ্রিয়ার বাতিঘর। প্রথম দিকে আলেকজান্দ্রিয়ার বাতিঘর মানুষের কাছে শুধুমাত্র বন্দর হিসেবে পরিচিত ছিল, কিন্তু পরবর্তীতে এর নির্মাণশৈলীর জন্য এই পর্যটন কেন্দ্রে পরিণত হয়। এই নির্মাণশৈলী এতটাই সুন্দর ছিল যে দূর দূরত্ব থেকে মানুষ এই বাতিঘর দেখতে আসত। তাছাড়া এই আলেকজান্দ্রিয়ার বাতিঘরের আদলে সে সময় অনেক বাতিঘর নির্মাণ করা হয়েছিল, কিন্তু কোনোটি এর মতো সুন্দর এবং সুবিশাল ছিল না। কিন্তু দুর্ভাগ্যক্রমে 796 এবং 951 সালে দুটি ভূমিকম্পের ফলে আলেকজান্দ্রিয়ার বাতিঘরটি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে 1303 এবং 1323 সালে আরও 3টি ভূমিকম্পের ফলে বাতিঘরটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। 1968 সালে ইউনেস্কোর একটি প্রত্নতাত্ত্বিক অভিযান চালায় এবং এই অভিযানের নেতৃত্বে ছিলেন ওনার ফ্রস্ট। এই অভিযানের ফলে তারা মিশরের আলেকজান্দ্রিয়া শহরে ভূমধ্যসাগর এলাকায় জলের নিচে আলেকজান্দ্রিয়ার বাতিঘরের ধ্বংসাবশেষ পুনরাবিষ্কার করে। পরবর্তীতে ফরাসি প্রত্নতাত্ত্বিক জেমস ইভেজ অ্যান্ড রিওর 1994 সালে আলেকজান্দ্রিয়া শহরের পূর্ব হারবার থেকে এই বাতিঘরের ভূত অংশের ধ্বংসাবশেষ আবিষ্কার করেন। এই দলের একজন সিনেমাটোগ্রাফার পানির নিচ থেকে কলাম এবং মূর্তিগুলোর ছবি তুলতে সক্ষম হন। সামুদ্রিক জলোচ্ছ্বাস প্রায় সই বাতিঘরটিকে পুরোপুরি ঢেকে দেয় এবং সেখানে বসবাসকারীর জীবনও বিপন্ন করে। কঠিন পরিস্থিতি এবং একাকিত্বের কারণে কেউ এই কাজটি করতে চান। বর্তমানে যেসব পর্যটক রোমাঞ্চকর ভ্রমণের স্বাদ পেতে চান, তাদের জন্য আলেকজান্দ্রিয়ার বাতিঘর অন্যতম। আলেকজান্দ্রিয়ার কাছে বিখ্যাত নাবিক মরিশিয়াস একবার হারিকেনের মুখোমুখি হয়েছিলেন। সমুদ্রের ওই এলাকায় বেশ কয়েকটি বড় লুকানো পাথর ছিল, যার কারণে তার জাহাজটি ডুবে যায়। এরপরই নিরাপদ জাহাজ চলাচলের জন্য বাতিঘরের গুরুত্ব বুঝতে পারেন ফারাও প্রথম তোলেন। খ্রিস্টজন্মের প্রায় 300 বছর আগে এই বাতিস্তম্ভটি তৈরি করা হয়। সেই সময় এই বাতিস্তম্ভে আলো জ্বালানোর জন্য ফারাও সম্রাট মোটা অঙ্কের বেতন এবং অন্যান্য সুবিধার কথা ঘোষণা করেছিলেন, কিন্তু এত টাকা দিয়েও সেখানে কাজ করার লোক পাওয়া যেত না। তা দর্শক, আজ এ পর্যন্তই। আবার আসবো নতুন নতুন সব তথ্য নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এতক্ষণ 24 ঘন্টা নিউজের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।